দর্শক, পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে অবনতির দিকেই যাচ্ছে। এইমাত্র ব্রেকিং খবর হচ্ছে, আবারও দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ। তার মানে গতকাল কি হয়েছে, আজকে আবার হয়েছে। এই লাগাতার ক্ষোভ বিক্ষোভটাকে ভারতের হিন্দু উগ্রবাদীরা কাজে লাগাচ্ছে। বাংলাদেশে যেমন হাদির মৃত্যুকে উগ্রপন্থীরা কাজে লাগালো, তারাও কিন্তু কাজে লাগাচ্ছে। কি হতে পারে এর পরিণতি? দর্শক, একটু অনুসন্ধান করি। ওসমান হাদির মৃত্যু নিঃসন্দেহে খুবই হৃদয় বিদারক। এরকম তরুণ নেতা এইভাবে গুলিবিদ্ধ হবে, অকল্পনীয়। এটা নিয়ে সরকারের ব্যর্থতা নজিরবিহীন, যে কেন হত্যাকারীদেরকে গ্রেপ্তার করতে পারেনি। আর এই ধরনের ঘটনা ঘটিয়ে হত্যাকারীরা যেটা করে, সীমান্ত পার হয়ে চলে যায়। আরো 100টা ঘটনার এরকম উদাহরণ আছে। কিন্তু এবার এই ঘটনাটির সাথে সাথে বাংলাদেশের একদল মানুষ সাথে সাথে বলা শুরু করলো যে এটা ভারতের কাজ, যেহেতু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ওসমান হাদি কথা বলে। বাস, শুরু হয়ে গেল ভারত বিরোধীদের একটা নতুন একটা উপাদান, এবং সেটা নিয়ে টালমাটাল একটা পরিস্থিতি। এর মধ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় হঠাৎ করে তলব করে বসলো ভারতীয় হাইকমিশনকে, এবং ওসমান হাদি যদি পালিয়ে থাকে তাহলে তাদেরকে ফেরত পাঠানোর অনুরোধ করলো। কিন্তু এই অনুরোধটা চাপ বা দায় হিসেবে নিল দিল্লি। দিল্লিও তলব করলো। দিল্লি তলব করে বললো যে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির আমাদের কোনো ইচ্ছা নেই, আমরা শান্তিপূর্ণ নির্বাচনটা চাই, আর প্রমাণযোগ্য কোনো দলিল ছাড়া এই ধরনের অভিযোগ দেয়া সঠিক না। তার মানে তারাও একটা পাল্টা হুঁশিয়ারি দিল যে তোমরা প্রমাণ ছাড়া কেন আমাদেরকে দায়ী করছো। চললো, এর মধ্যেই হাদির মৃত্যু ঘটলো, এবং তারপরে তো তাণ্ডব, ভারতীয় হাইকমিশন ঘেরাও, চট্টগ্রামে ইটপাটকেল নিক্ষেপ, হামলার চেষ্টা, বন্ধ হয়ে গেল সেখানকার ভিসা কেন্দ্র। তারপর আস্তে আস্তে সংগঠিত হলো ভারতের হিন্দু উগ্রপন্থীরা। তারা গতকালকে রাত্রেবেলা, রাত 9:30টার সময় তারা তাণ্ডব চালালো, একেবারে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে গেল। যদিও দিল্লি অস্বীকার করেছে, বলেছে না, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, তাদের হটাই দেওয়া হয়েছে। কিন্তু এর রেশ কাটতে না কাটতে দেখেন আজকে আবার সেই একই ঘটনা, বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ। জানি না এই বিক্ষোভের মাত্রাটা কতটুকু ছিল, যতটুকু দেখা যাচ্ছে চিত্র বেশ ব্যাপকতা এবং যথেষ্ট পরিমাণ, এবং বলা হচ্ছে যে বাংলাদেশের হাইকমিশনারকে হত্যার পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে। যেমন ভাবে এখানে বলা হয়েছে যে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে লাথি দিয়ে বের করে দেওয়ার জন্য এবং এখানকার দূতাবাস বন্ধ করার জন্য। অর্থাৎ দুই প্রান্তের উগ্রপন্থীদের যেই এখন নতুন উপাদান তৈরি হলো, পাল্টাপাল্টি। এর মধ্যে আবার দীপুচন্দ্র দাস নামে একজন হিন্দু যুবককে নির্মমভাবে হত্যা করা হলো ময়মনসিংহের ভালুকায়। এটাও এখন ভারতের উগ্রপন্থীদের একটা নতুন একটা উপাদান বা একটা টুলস তারা পেয়ে গেল। এখন তারাও হুঙ্কার দিচ্ছে, বাংলাদেশ থেকে হুঙ্কার দিচ্ছে। এই দুই হুঙ্কারের পরিণতিতে বাংলাদেশের পরিণতি কি হবে? আমরা কতখানি গোলাতে পারবো? আমাদের পাশে কে থাকবে? কোন রাষ্ট্র থাকবে? আমরা কিন্তু জানি না। আমরা ডিপেন্ড করতেছি বাংলাদেশের উগ্রবাদী কিছু লোকজনের উপর। সেই উগ্রবাদীরা বাংলাদেশের মানুষকে কতখানি প্রোটেকশন দিবে, নাকি তারা নিজেরাই নিজেদের দেশের মানুষকে শত্রু বানায়, ভারত বানায়, তাদের উপর হামলা চালাবে। এইটুক পর্যন্ত করতে পারবে, এর বেশি করার কিন্তু কিছু মুরদ নেই। কি পরিস্থিতি আজকে! হাদির খুনিদের গ্রেপ্তারের আমরা এখনো সুরাহা করতে পারলাম না, কত বড় দুঃখজনক। সেই দিকে দৃষ্টি না দিয়ে আমরা দুই দেশের মধ্যে একটা নতুন করে উত্তেজনা ছড়াই দিলাম। শেষ পরিণতি কি হবে দর্শক, ভাবতেও শঙ্কিত হচ্ছে। আল্লাহ ভরসা শেষ পর্যন্ত।